নমস্কার। আইনজীবী নমস্কার। ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ, বলছি। ফিরদৌস দা, আপনি তো এখন দিল্লিতে, কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি হবে, সেই জন্যই আপনি দিল্লিতে উপস্থিত হয়ে গেছেন একদম। একেবারে। তো আগামী কালের এই যে ডিএ মামলা, যেটার জন্য আপনারা টানা 9 বছর ধরে লড়াই করে এসেছেন, কিন্তু এখনো বকেয়া ডিএ মেলেনি সরকারি কর্মচারীদের। তো এই মামলার ব্যাপারে আপনারা ঠিক কতটা আশাবাদী? দেখুন, এই মামলায় 6 বার জিতেছে। সপ্তমবারের ক্ষেত্রে অলরেডি ইন্টারিম অর্ডার পেয়ে গেছে, অর্থাৎ 25% এরিয়া দিয়ে দিতে হবে, এটা নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। সুপ্রিম কোর্ট তার এমনি নির্দেশ দেননি, প্রাইমা ফেসি কেস মেড আউট হয়েছে তাই নির্দেশ দিয়েছেন। প্রথমে 50% বলছিল, কিন্তু তারা এমন চিৎকার চেঁচামেচি শুরু করলো, বললো আমাদের কোমর ভেঙে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে, শুরু করলো। সুপ্রিম কোর্ট বললো যে 25% এরিয়া দিয়ে দিতে হবে। তারা 25% এরিয়া দিয়ে দেওয়ার বদলে তারা একটা অ্যাপ্লিকেশন করলেন। 6 সপ্তাহ পেরিয়ে যাওয়া সত্ত্বেও তারা দিলেন। অ্যাপ্লিকেশন করে বললেন যে আমাদের এই যে টাকা, এই টাকা দিতে পারবো না, তার কারণ শুধুমাত্র 3টে হেডে, পেনশন, বেতন এবং যে ঋণ নেওয়া হয়েছে তার ইন্টারেস্ট, এই 3টে হেডে যা আয় হয় তার 1.3 টাইমস ব্যয় হয়ে যায়। অর্থাৎ 100 টাকা আয় হলে 130 টাকা ব্যয় হয়ে যায় মাত্র এই 3টে হেডে। তাহলে এই অন্যান্য বিভিন্ন কাজ রয়েছে, যেমন অফিস পরিচালনা রয়েছে, যেমন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি গুলো, সেগুলো পরিচালনা রয়েছে, বিভিন্ন যে এডেড স্কুল গুলো আছে সেগুলোর খরচা রয়েছে, তাহলে সেগুলো করবো কোথা থেকে? তাই এই আরো 6 মাস সময় দেওয়া হোক। ইন দ্য মিন ওয়াইল মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন পাড়ায় সমাধানের নাম করে 8,000 কোটি টাকা, তারপর দেখলেন যে পুজো কমিটি গুলোকে 1,10,000 টাকা করে দিয়ে সর্বমোট প্রায়, সেখানেও প্রায় 500 কোটি টাকা। তাহলে এই টাকাগুলো আসবে কোথা থেকে? অলরেডি তো আপনি ধার করে সংসার চালাচ্ছেন, সে কথা বলছেন, অথচ এই টাকাগুলো আসবে কোথা থেকে? কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না, বলছেন টাকা নেই। সুপ্রিম কোর্ট তার নির্দেশে স্পষ্টত বলে দিয়েছে যে টাকা নেই, পসিটি অফ ফান্ড। এটা বলা সত্ত্বেও ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট সেই নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্ট তার কগনিজেন্স নিয়েছেন। অর্থাৎ পসিটি অফ ফান্ড এটা কোনো গ্রাউন্ড হতে পারে না, সুপ্রিম কোর্ট সেটা বুঝিয়ে দিয়েছেন তার অন্তর্বর্তীকালীন নির্দেশেই। পসিটি অফ ফান্ড কখনো গ্রাউন্ড হতে পারে না এই কারণেই, তার কারণ যখনই লোপার রুল 2009 দিয়ে দিতে হবে এআইসিপিআই অনুযায়ী লেখা আছে, তখন সেটা স্ট্যাটুটরি অব্লিগেশন এই রাজ্য সরকারের জন্য, সেই স্ট্যাটুটরি অব্লিগেশন পালন করতে হবে। যদি পালন করতে ব্যর্থ হন, তাহলে আপনার ক্ষেত্রে সেটা একেবারেই স্বস্তিদায়ক হবে না। যেমন ভাবে স্বস্তিদায়ক হয়নি, আমি উদাহরণ দিয়ে বললে এটাই বলবো, যেমন ধরুন বিজয় মালিয়ার ক্ষেত্রে বা মেহুল চোকসির ক্ষেত্রে। তার কারণ তারা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, লোনের টাকা নিয়ে তারা কেউ গোয়াতে পার্টি করেছেন, ব্যাঙ্গালোরে পার্টি করেছেন, দিয়ে সেই টাকাগুলোকে তারা উড়িয়েছেন, ব্যাংকের টাকা আর পরিশোধ করতে পারেনি। ব্যাংক কি ছাড়বে? তাদের দেশ ছাড়তে হয়েছে। ফলে আমি জানি না এই সরকারকে যারা পরিচালনা করছেন তারা কি ছাড়বেন, কিন্তু স্ট্যাটুটরি অব্লিগেশন থাকলে সেই স্ট্যাটুটরি অব্লিগেশন পালন করতেই হবে, কিছু করার নেই। টাকা নেই এটা কখনোই গ্রাউন্ড হতে পারে না, ফলে পসিটি অফ ফান্ড এটা কখনোই গ্রাউন্ড হতে পারে না। তাছাড়া সরকারের প্রচুর সম্পদ রয়েছে, অন্যপক্ষে নবান্নটা তো রয়েছে। তার আগের যে মুখ্যমন্ত্রী, তিনি তো রাইটার্স বিল্ডিং এ বসতেন। রাইটার্স বিল্ডিংটা ফাঁকা পড়ে আছে, ভুতুড়ে বাড়ি হয়েছে হিসেবে রাইটার্স বিল্ডিং এ এসে বসবেন। গঙ্গার পশ্চিম কুল বারাণসীর সমতুল কোন এক জ্যোতিষী বলে দিল, আর ফলে আর ওপার থেকে আর এপারে আসবেন না, সেটা তো আর হতে পারে না। সরকারটা তো জ্যোতিষ দিয়ে চলতে পারে না। ফলে রাইটার্স বিল্ডিং বসবেন, নবান্নটা বিক্রি করে দেবেন, অসুবিধা নেই, যে টাকা না থাকে। একেবারে। কিন্তু ফিরদৌসা, যেটা সবচেয়ে বড় প্রশ্ন আজকের দিনে, যে রাজ্য সরকারি কর্মচারীরা, বিশেষ করে যারা পেনশনভোগীরা, তাদের এই যে ডিএ এত কম টাকা তারা পাচ্ছেন পেনশন, তাদের ভীষণ অসুবিধার মধ্যে তারা রয়েছেন, এবং তারা প্রতিনিয়তই প্রশ্ন করছেন যে তারা কি ডিএ পাবেন। মানে টানা 9 বছর ধরে এই লড়াইয়ের পর আদালতের নির্দেশের পরেও তারা যখন ডিএ পাচ্ছেন না, তো স্বভাবতই তাদের কালকের দিনটাকে পাখির চোখ করে তারা রয়েছেন। তো আপনার কি মনে হয় যে সত্যি কি কালকে কোনো সমাধান সূত্র আসতে চলেছে? দেখুন, সমাধান সূত্রের বিষয় না, বিষয়টি হচ্ছে, দেখুন অলরেডি আমরা জিতে গেছি।
ছবার জিতে সপ্তমবারের মানে দোরগোড়ায় দাঁড়িয়ে, তার কারণ অলরেডি অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়েছে। এরপরে আর নতুন করে কিছু বলার নেই, আমরা নিশ্চিতভাবেই জিতবো, এ নিয়ে কোনো মানে আমার মনে কোনো সন্দেহ নেই। আমরা আশা করব যে যত শীঘ্র সম্ভব এই রাজ্য সরকার এটা বুঝবেন, দিয়ে দিতে হবে এই অনুযায়ী, এবং সে টাকাটা মিটিয়ে দিতে হবে। না হলে যত দেরি করবেন তত বেশি এরিয়া দিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে সেটা চাপবে তো, ফলে এবং তার ইন্টারেস্টও লাগবে। আমরা বলছি যে এরিয়া দিয়ে উইথ ইন্টারেস্ট আপনাকে পেমেন্ট করতে হবে, আমরা সেটা আদায় করে ছাড়বো। তার কারণ এই এরিয়া দিয়ে উইথ ইন্টারেস্ট রাজ্য সরকারি কর্মচারীদের এটা অধিকার। বিশেষ করে পেনশনাররা, আপনি যে কথা বলছিলেন, সব থেকে বেশি আমি ফোন পাই পেনশনারদের। মাত্র 16,000 টাকা পেনশন পাই, 14,000 টাকায় তাদের দুই স্বামী স্ত্রীর ওষুধের, সেই টাকা দিয়ে কি করবেন? ফলে সেই 2,000 টাকা, এই এত স্বল্প টাকায় যেহেতু সংসার চলে না, ফলে যে টাকা গচ্ছিত আছে স্বল্প টাকায়, এই টাকা থেকে প্রতি মাসে ভেঙে ভেঙে নিয়ে এসে, ব্যাংক থেকে নিয়ে এসে তাদের খেতে হচ্ছে। একসময় এই ফান্ডটা তো শেষ হয়ে যাবে, এটা সঞ্চিত অর্থ ছিল। ফলে অনেকেই মানে আমার তো খুব খারাপ লাগছে কথা বলতে, যে একদিন বলছেন যে আমি চাই না আমি দীর্ঘায়ু হই, তার কারণ হচ্ছে এই যে ফান্ড, এই ফান্ড একসময় শেষ হয়ে যাবে, তখন আমি কি করে সংসার চালাবো? এই জীবন সায়ান্নে এসে যে মানুষটি একজন জনপরিষেবক ছিলেন, জনগণের পরিষেবা দিয়েছেন, তিনি সেই জনপরিষেবক আজকে যে জীবন সায়ান্নে এসে এই কথা বলতে বাধ্য হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তার এই যে মানে আমি বলবো খামখেয়ালিপনার জন্য। তিনি মনে হলো রানীর মতো বলে দিলেন আমি এত টাকা দেবো। এটা তো আপনার রাজতন্ত্র চলছে না, রানী মাকুসোয়া একে এগিয়ে দিল, এটা তো রাজতন্ত্র চলছে না, এটা তো গণতন্ত্র। গণতন্ত্রে তো আপনার মানে আইন মোতাবেক সরকার পরিচালনা করতে হবে। আইন মোতাবেক সরকার পরিচালনায় ব্যর্থ হলে জনগণ তার এই ব্যর্থ সরকারের কাছ থেকে, জনগণই বলুন সরকারি কর্মচারী বলুন, তারা তাদের হকের পাওনা বুঝে নেবেন, এবং সেটার জন্য জনগণও প্রস্তুত হচ্ছে, সরকারি কর্মচারীরাও প্রস্তুত হচ্ছে, পেনশনাররাও প্রস্তুত। আমরা তাদের লড়াই করছি, যেমন পূর্বে লড়াই করেছিলাম, ভবিষ্যতে এখনো লড়াই করছি, ভবিষ্যতেও লড়াই করব, এবং আমরা এই টাকা, এই সেই যত হাজার কোটি টাকাই হোক না কেন, সেটা আদায় করেই ছাড়বো। হ্যাঁ, ফিরদৌসা, আমার যেটা শেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আগামীকালের যে মামলা আগাম হওয়ার কথাই ছিল, কিন্তু তার সাথে আরেকটা মামলা জুড়ে গেল, সেটা হচ্ছে আদালত অবমাননার মামলা। রাজ্য আমরা করেছি, কারণ 6 সপ্তাহের মধ্যে যেহেতু দেননি, খুব স্বাভাবিকভাবে আমরা মনে করছি এটা আদালত অবমাননা। আমরা মনে করার বিষয় নেই, 6 সপ্তাহ পেরিয়ে গেলে সেটা আদালত অবমাননাই হয়। তাহলে খুব স্বাভাবিকভাবেই আদালত অবমাননাকারী পদক্ষেপ করলে সেটা আদালত অবমাননা হয়। আমরা আদালত অবমাননার ওই জন্য অ্যাপ্লিকেশন করেছি। আপনি আদালত অবমাননা করতে পারেন না। আপনি একদিকে বলছেন আমার অর্থ নেই, অপরদিকে সেই অর্থগুলো নয়ছয় করছেন, এটা তো আর কখনো কোনো গ্রাউন্ড হতে পারে না। তো সর্বোপরি সেই আদালত অবমাননার যে শাস্তি, সেটা কি হতে পারে? অবভিয়াসলি আদালত অবমাননা যিনি করবেন, তিনি আদালত জিজ্ঞাসা করবেন রুল জারি করে যে কেন করেছেন। আর আদালত অবমাননার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট আধিকারিক, তিনি পার্সোনালি লায়াবল থাকেন, এক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করবেন তিনি কেন এই কাজ করেছেন। এই ক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিব, অর্থ সচিব, তারা পার্সোনালি লায়াবল। তারা এই অর্ডার ক্যারি আউট করার জন্য যদি না করতে পারেন, তাহলে নিশ্চিতভাবেই আদালত তাদের জিজ্ঞাসা করবেন, রুল জারি করবেন। তারপরে খুব স্বাভাবিকভাবে আদালত অবমাননার শাস্তি হচ্ছে জেল। এটা ভাবার কোনো কারণ নেই একজন মুখ্য সচিব বা একজন অর্থ সচিবকে জেলে পাঠিয়ে সরকারটা বেঁচে যাবে, না। পরবর্তী মুখ্য সচিব, অর্থ সচিব যে আসবেন সমানভাবে লায়াবল, কারণ গভর্নমেন্টের একটা কন্টিনিউয়াস প্রসেস। গভর্নমেন্ট পরিচালনা করতে পারে হয়তো কখনো বামফ্রন্ট, কখনো তৃণমূল কংগ্রেস, বা কখনো কংগ্রেস, বা কখনো বাংলা কংগ্রেস, যেই পরিচালনা করুন না কেন, সরকারটি তো পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব, অর্থ সচিব, তারা লায়াবল থাকবেন। যিনি ওই পদে বসবেন তিনি লায়াবল থাকবেন, তাকে এই ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমি একটা সহজ সমাধান দিয়েছি। বেকার এই রাইটার্স বিল্ডিংটা ভোটরে বাড়ি করে ফেলে রাখার তো কোনো মানে হয় না। আগেকার মুখ্যমন্ত্রীরা তারা বসতেন, জ্যোতি বসু বসতেন, বুদ্ধদেব ভট্টাচার্য বসতেন, অন্যান্য সমস্ত মুখ্যমন্ত্রী বসেছেন। ফলে রাইটার্স বিল্ডিং এ থেকে সরকার পরিচালিত হবে। নবান্নটা এমনি বিক্রি করে দেন, সেখানে ভালো টাকা পাওয়া যাবে, সেখান থেকে কর্মচারীদের
সমস্ত এই যে ডিএ গুলো মিটিয়ে দেবেন। গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতল কোন এক জ্যোতিষী বলে দিল বলে আমাকে গঙ্গার ওপারেই বসতে হবে, এবারে এলে হেরে যাবো ভোটে, সব দিন সারা করতে হবে কোন এক জ্যোতিষী বলেছে বললে, এসব তো আর এই খামখেয়ালি মনে তো আর চলতে পারে না। সরকারটা তো আর আমরা জ্যোতিষ চর্চা না। একেবারেই আগামী কালের দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে ফিরদৌস দা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। নমস্কার। ধন্যবাদ।